সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম শিমন মেমোরিয়াল অর্থাৎ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকে নবম শ্রেণী হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের সঙ্গে ক্লাস উপস্থাপনে আমি আছি মোহাম্মদ হাসান জামান, সহকারী শিক্ষক শিমন মেমোরিয়াল অর্থাৎ স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে শিক্ষা মন্ত্রণালয় আমাদের কি দিয়েছে, যে নির্ধারিত সিলেবাস দিয়েছে, সেই সিলেবাসের আলোকে তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করছো এবং স্কুলে জমা দিচ্ছ। তো হিসাব বিজ্ঞানে তোমাদের আমি এই অ্যাসাইনমেন্টের আলোকে এর আগের কিছু ক্লাস তোমাদের জন্য আমি উপস্থাপন করেছিলাম। আজকে তার ব্যতিক্রম না, আজকে আমি তোমাদের ক্লাস নিয়ে উপস্থাপন করবো। তো আজকে তোমাদের সামনে আছি কোন ক্লাস নিয়ে উপস্থাপন করবো। আজকে ক্লাস আমরা করবো পঞ্চম অধ্যায়ের উপরে, হিসাব বিজ্ঞানের পঞ্চম অধ্যায় হিসাব, এই অধ্যায় আমরা আলোচনা করব। তো এই অধ্যায় শেষে আমরা অর্থাৎ তোমরা শিক্ষার্থীরা কি শিখবে দেখো, আজকে পাশে তোমরা হিসাবের ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, হিসাবের বিভিন্ন প্রকার ছক অর্থাৎ টি ছক ও চলমান জেড ছক প্রস্তুত করতে পারবে, হিসাব সমীকরণ অনুযায়ী হিসাবের শ্রেণী বিভাগ করতে পারবে, দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সংশ্লিষ্ট হিসাবে ডেবিট ও ক্রেডিট লিপিবদ্ধ করতে পারবে। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো কি? আলোচ্য বিষয়গুলো হচ্ছে হিসাবের ধারণা, হিসাবের বিভিন্ন প্রকার ছক যেমন টি ছক ও চলমান জেড ছক প্রস্তুতের নিয়ম বর্ণনা, হিসাব সমীকরণ অনুযায়ী হিসাবের শ্রেণী বিভাগ আলোচনা এবং শেষে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সংশ্লিষ্ট হিসাবে ডেবিট ও ক্রেডিট লিপিবদ্ধ করার নিয়ম আলোচনা। আমরা আলোচনা যাওয়ার আগে বর্তমান পরিস্থিতি একটু আলোকপাত করি। তোমরা জানো যে বর্তমানে আমরা করোনার প্রাদুর্ভাবে সবাই আমাদের জীবন মান অতিষ্ঠ, আমরা সবাই আতঙ্কিত, শঙ্কিত। যদিও অভ্যস্ত হয়েছে আমরা, তারপরে আমরা শঙ্কিত। এই করোনা কালে আমাদের কিছু করণীয় আছে, কারণ শীতকাল চলে এসেছে, শীতকালের প্রাদুর্ভাব যে বাড়বে আমরা সেটা আগেই জেনেছিলাম। তো এই শীতকালে আমরা কি করবো? এই শীতকালে আমরা অবশ্যই বিধিনিষেধ মেনে চলবো। সেগুলো কি? আমরা বাসায় অবস্থান করব, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো, গরম পানি ব্যবহার করবো, হাত স্যানিটাইজ করবো, পুষ্টিকর খাবার খাবো, শারীরিক যে ব্যায়ামগুলো আছে সেগুলো করার চেষ্টা করবো এবং আমরা সর্বোপরি আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো যাতে আমরা এই করোনা কাল শেষে, এই ক্রান্তিকাল শেষে আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার চলে যাচ্ছি আলোচনায়। দেখো, আজকে আমরা প্রথমে যে হিসাবের ধারণা, হিসাবটা কি, তাই না? আমরা বিভিন্ন ধরনের লেনদেন, আমরা লেনদেন অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে জেনেছি, চতুর্থ অধ্যায় গত ক্লাসে তোমরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন অধ্যায়ে তোমরা লেনদেন সম্পর্কে জেনেছো, সেখানে কিছু বিষয় তোমরা দেখেছো। এই হিসাবটা কি, আমরা দেখেছি আগে যখন যেহেতু রিভিশন ক্লাস হচ্ছে তোমাদের, ষষ্ঠ অধ্যায়ে আমরা যখন জাবেদা করেছিলাম, জাবেদায় দেখেছিলাম যে আমরা একটা লেনদেন সংঘটিত হওয়ার পর সেই লেনদেনকে দুটো পক্ষে বিশ্লেষণ করছি, যে একটা পক্ষকে আমরা ডেবিট করছি আর একটা পক্ষকে আমরা ক্রেডিট করছি, তাই না? যে একটা পক্ষকে একটা হিসাব বলছি আর একটা পক্ষকে একটা হিসাব বলছি। আবার সমজাতীয় এই হিসাবগুলো যেমন বেতন সংক্রান্ত, এক কথায় সমজাতীয় লেনদেনগুলোকে আলাদা আলাদা পৃথক শিরোনামে আমরা লিপিবদ্ধ করে রাখি। কেন? হিসাবের সুবিধা, যাতে আমরা দেখতে পারি বেতন সংক্রান্ত লেনদেন, বেতন বাবদ কত টাকা খরচ হয়েছে, আমাদের বিক্রয়ের বাবদ কত টাকা আয় হয়েছে, ক্রয় বাবদ কত টাকা খরচ হয়েছে, এগুলো দেখার জন্য আমরা কি করি? পৃথক শিরোনামে কিন্তু আমরা লিখে রাখি। এই লিখে রাখার প্রসেসিংটা এবং লিখে রাখার যে শিরোনাম, এটাই কিন্তু হিসাব আক্ষরিক অর্থে। বইয়ের ভাষায় কি? বই তোমাদের পাঠ্য বইয়ের ভাষায় বলা হচ্ছে একটি শিরোনামের অধীনে লেনদেন লিপিবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণকে হিসাব বলে। তাহলে আমরা একটু আগে বললাম যে একটা আমরা শিরোনামের অধীনে বেতন শিরোনামটা দিয়ে প্রত্যেকটা কর্মচারী বেতনটা লিখে রাখলাম। ক্রয় বিবরণ হিসাবটা আমরা শিরোনাম দিয়ে যতগুলো ক্রয় হয়েছে, অর্থাৎ চলতি মাসে কতগুলো ক্রয় করেছি সমস্ত ক্রয়কে লিখে আমি সর্বমোট যোগফলটা অর্থাৎ ব্যালেন্সটা নির্ণয় করলাম। এটাই হচ্ছে হিসাব। আলাদা আলাদা শিরোনাম বেতন, মজুরি, ক্রয়, ভাড়া, মূলহারি, আসবাবপত্র, যন্ত্রপাতি, জ্বালানি, নগদ, ব্যাংক, সবকিছু প্রত্যেকটাই আলাদা আলাদা শিরোনাম দিয়ে আমরা কি করবো? স্পেসিফিক ভাবে লিখে রাখবো কার পারপাসে কত টাকা আমার খরচ হয়েছে, কার ব্যালেন্স কত, আপডেট বা লাস্ট ব্যালেন্সটা কত, এই হচ্ছে হিসাব। দেখো উদাহরণে নগদের হিসাব, মূলধন হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বেতন হিসাব, ভাড়া হিসাব, বিজ্ঞাপন হিসাব, আমি সম্পর্কে আলোচনা তোমাদেরকে করে ফেলছি। হয়তো উদাহরণগুলোর আগে তোমাদেরকে আমি দিয়ে ফেলছি, তাই না? হিসাব সম্পর্কে আশা করি তোমাদের ধারণা হয়েছে। এবার আমরা চলে যাই পরবর্তী আলোচনা। হিসাবের প্রকারভেদ। হিসাব প্রস্তুতের সময় এই যে ছক আছে, হিসাবের যে ছক, হিসাব প্রস্তুত করার জন্য আমি হিসাব লিখবো, তার প্রচলিত দুইটা ছক আছে। একটা হচ্ছে টি ছক, এটা চলমান জেড ছক। এই টি ছক এবং চলমান জেড ছক। টি ছকটা কি? টি ছক হচ্ছে সনাতন পদ্ধতির ছক। এই পদ্ধতিতে আগে আমার হিসাব সমাধান করা হতো। চলমান জেড ছক বা আধুনিক ছক, এটা বর্তমানে আধুনিক পদ্ধতির ছক বা চলমান জেড ছক বলা হয়। টি ছক এবং চলমান জেড ছকের তুলনামূলক পার্থক্য ও বৈশিষ্ট্য কি আমরা পরবর্তী আলোচনায় জানবো। আমরা প্রথমে জানলাম ছক কথাগুলো। ছক দুই প্রকার,
কি ছক? টি ছক এবং চলমান জেড ছক। দেখো আমরা নমুনা দেখি, টি ছকের নমুনাটা দেখতে পাচ্ছি। টি ছকের নমুনাটা দেখো, ডেবিট এবং ক্রেডিট দুটো দিক থাকবে, মাঝখানে এইটা হচ্ছে ডিভাইডার, এটা হচ্ছে মাঝ বরাবর দাগ দিয়ে কল্পনা করি। তাহলে দেখো এই অংশটুকু হচ্ছে ডেবিট আর এই অংশটুকু হচ্ছে ক্রেডিট। ডেবিট দিকে কি ঘর থাকবে? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। ক্রেডিট দিকেও ঠিক একইভাবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আমরা ছকটাকে দেখলাম, ছকে কিভাবে আমরা লেনদেন পোস্টিং দিব সেগুলো আমরা সপ্তম অধ্যায়ে খতিয়ানে জানবো, জেনেছি, আবার আমরা জানবো। আমরা ছকটাকে আরেকবার দেখে নিলাম। এবার আমরা চলমান জেড ছকটাকে দেখবো। দেখো চলমান জেড ছকে অবশ্যই হিসেবে নাম বা শিরোনাম লিখতে হবে, এরপর তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এরপরে উদ্বৃত্ত যে অর্থাৎ ব্যালেন্সের ঘরে ডেবিট, ক্রেডিট। এটা হচ্ছে টি ছক এবং চলমান জেড ছকের পার্থক্য। এখন এই যে টি ছক এবং চলমান জেড ছক, আমি একটু ডিফারেন্স দেখতে পাচ্ছি। ডিফারেন্স অলরেডি তোমরা দেখতে পেয়েছো। আমরা এখানে ডেবিট ক্রেডিট দুটো দিক থাকছে, এদিকে 4টা ঘর, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, এদিকে 4টা ঘর, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, এবং 8টা ঘর থাকছে। কিন্তু চলমান জেড ছকে থাকছে না। চলমান জেড ছকে দেখো থাকছে না। এখানে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর এখানে উদ্বৃত্ত ডেবিট, ক্রেডিট, এই ছকটা থাকছে। সুবিধাটা কি? চলমান জেড ছক, টি ছক। টি ছকের এবং চলমান জেড ছকের মধ্যে যে প্রধান সুবিধাটা হচ্ছে, টি ছকে আমি যদি তাৎক্ষণিক ব্যালেন্স জানতে চাই, যে আমার ওই তারিখে নির্দিষ্ট তারিখে ব্যালেন্সটা কত আমি জানতে পারবো না। মাস শেষে সমস্ত লেনদেন সংগৃহীত হওয়ার পরেই আমি জানতে পারবো আমার উক্ত হিসাবে ব্যালেন্স বা জেড কত। কিন্তু চলমান জেড ছকে আমরা তাৎক্ষণিক একটা লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই তারিখে ওই হিসাবে কত টাকার ব্যালেন্স বা উদ্বৃত্ত তা আমরা বের করতে পারবো। আমরা অঙ্কের মাধ্যম দিয়ে এটা করবো। তোমরা ছকটা বুঝে নিয়েছো আশা করছি। তোমরা সপ্তম অধ্যায়ে আমার সঙ্গে ক্লাস করেছো, যারা করেছো তারা অবশ্যই এইটা সম্পর্কে ধারণা, এই অধ্যায় সম্পর্কে এবং এই ছকের পোস্টিং দেওয়ার বিষয়ে তোমাদের ধারণা আছে। এখন আমরা এই ছকটা দেখলাম, ছকের পরবর্তী দেখবো যে ছকের বৈশিষ্ট্যটা কি। দেখো টি ছক এবং চলমান জেড ছকের বৈশিষ্ট্যটা দেখো। হিসাবের একটি শিরোনাম থাকবে, চলমান জেড ছকের কি হিসাবের একটা শিরোনাম থাকবে। ছকটি ডেবিট ও ক্রেডিট দুই অংশে বিভক্ত, কিন্তু চলমান জেড ছকে দেখতে পাচ্ছি হিসাবের কোড নম্বর উল্লেখ থাকে। কিন্তু ডেবিট ক্রেডিট দুটা ঘর নাই, আলাদা আলাদা কিন্তু কোনো কি নাই, দিক নাই। 3 নম্বরে উভয় অংশে 4টি করে মোট 8টি কলাম থাকবে। আমরা দেখলাম, গুণেও দেখলাম। এখানে তারিখ, বিবরণ ও জাবেদা পৃষ্ঠার কলাম 1টি, ঠিক আছে। এরপর আসবে, এরপর কি কলাম মোট কয়টা? টাকার কলাম মোট 4টা থাকবে। নির্দিষ্ট সময় পর পর হিসাবের উদ্বৃত্ত ও ডেবিট ক্রেডিট দিকের যোগফল ও পার্থক্য নির্ণয় করা যায়, তাই না? এখানে ডেবিট ও ক্রেডিট কলাম মাসে মাসে অবস্থিত থাকে, আর প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করার পর হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা যায়। এখানে কিন্তু যায় না। দেখো নির্দিষ্ট সময়ের পর কিন্তু এটা নির্ণয় করতে হয়। এখানে লেনদেন লিপিবদ্ধ করার সঙ্গে সঙ্গে আমি ব্যালেন্সটা জানতে পারি। আর এখানে কি হিসাবের কোড নম্বর থাকবে, এখানেও হিসাবের কোড নম্বর থাকবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়, যে হিসাব সমীকরণ অনুযায়ী হিসাবের শ্রেণীবিভাগ। আমরা হিসাব সম্পর্কে জানলাম। হিসাব লিপিবদ্ধ করার যে ছক রয়েছে, নির্দিষ্ট ছক, টি ছক এবং চলমান জেড ছক, এই টি ছক এবং চলমান জেড ছক সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। এখন আমরা যে হিসাবকে লিখবো, শ্রেণী বিভাগ করবো, এই শ্রেণী বিভাগটা আমরা দেখে নিই। হিসাবকে আমরা কিভাবে লিখবো, অর্থাৎ প্রত্যেকটা হিসাবকে আমরা কিভাবে আলাদা করবো, কাকে কোন হিসাব বলে গণ্য করবো, সেটা আমরা হিসাব সমীকরণের আলোকে দেখে নিব। হিসাব সমীকরণটা কি? আমরা জানি হিসাব সমীকরণ হচ্ছে a সমান a প্লাস ই, যার a মানে সম্পদ, এর অর্থ দায়, ই অর্থ ইকুইটি বা মালিকানা সত্ত্ব। দেখো সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এই যে হিসাব সমীকরণ, তাহলে হিসাব সমীকরণের উপাদান কয়টা? মোট 3টা, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। এই হিসাব সমীকরণ লক্ষ্য করলে আমরা দেখতে পাই হিসাব মোট 5 প্রকার। কি কি? 5 প্রকার হিসাব। তাহলে আমরা দেখছিলাম যে 5 প্রকার কি কি, সেটা সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার, আয় এবং ব্যয়। তাহলে আমরা হিসাব সমীকরণ a সমান a প্লাস ই, অর্থাৎ প্রতিষ্ঠানের যাবতীয় সম্পত্তি তার দায় ও মালিকানার সাথে সমান হবে। এই হিসাব সমীকরণ অনুযায়ী দেখলাম হিসাব মোট 5 প্রকার। কি কি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। আমরা যত লেনদেন, হিসাব বিজ্ঞানের যত লেনদেন সংগঠিত হবে, সব লেনদেনগুলোকে আমরা এই 5 প্রকার হিসাবের আওতাতেই আমরা হিসাবভুক্ত করবো। এই 5 প্রকার হিসাবের অধীনে আমরা কি করবো? ডেবিট এবং ক্রেডিট করব। এবং আমরা জানি যে লেনদেন কি করে, প্রত্যেকটা লেনদেন হিসাব সমীকরণকে প্রভাবিত করে। তাহলে আমাদের এই যে হিসাব সমীকরণের আলোকে হিসাবের শ্রেণী বিভাগ,
কখন ডেবিট হয় কখন ক্রেডিট হয় এটা জানা দরকার, তাই না? তো জানার জন্য আমরা কি করবো, আমরা এখন দেখবো যে কখন ডেবিট হয় কখন ক্রেডিট হয়। তাহলে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সার সংক্ষেপ, সেই সার সংক্ষেপটা একটু দেখে নিই। সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট, হ্রাস পেলে হয় ক্রেডিট। দায় হ্রাস পেলে হয় ডেবিট, বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। মালিকানা সত্ত্ব হ্রাস পেলে হয় ডেবিট, বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। আয় হ্রাস পেলে হয় ডেবিট, বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। ব্যয় বৃদ্ধি বা সাধারণ ব্যয় হলে হয় ডেবিট, ব্যয় হ্রাস পেলে হয় ক্রেডিট। তাহলে আমরা যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সারসংক্ষেপ হিসাব সমীকরণের আলোকে হিসাব যে 5 প্রকার, এই 5 প্রকারের যে সারসংক্ষেপ সেটা সম্পর্কে ধারণা লাভ করলাম। আমরা এখন কিছু লেনদেনের মাধ্যমে এই যে ডেবিট ক্রেডিট করছি, এই ডেবিট ক্রেডিট আমরা করবো এবং দেখবো যে আমার হিসাব সমীকরণের আলোকে লেনদেনগুলোকে আমরা ঠিকভাবে পোস্টিং দিতে পারছি কিনা। কারণ পোস্টিং ঠিক মতো না দিতে পারলে, লিপিবদ্ধ ঠিক মতো না করতে পারলে আমি হিসাব তৈরি করতে পারবো। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি লেনদেন। দেখো বলছি হতে পারে লেনদেন 1 তারিখে নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, এটা অবশ্যই লেনদেন। যখন প্রতিষ্ঠানে নগদ টাকা নিয়ে আসে মালিক, তখন কি ওই নগদ টাকাটাকে সম্পদ, প্রতিষ্ঠানের সম্পদটাকে বৃদ্ধি করে দেয়। আর নগদ টাকা যেহেতু প্রতিষ্ঠানের মালিক বিনিয়োগ করছে, মালিকের স্বত্বাধিকারকে বাড়ায়। আর আমরা একটু আগে হিসাব সমীকরণে দেখতে পেলাম সম্পত্তি বৃদ্ধি পেলে হয় ডেবিট, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, তাই না? আমি দেখো এটাই দেখলাম, সম্পত্তি বৃদ্ধি পেলে হয় ডেবিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। তাহলে এখানে দুটো পক্ষ কি, একটা পক্ষ হচ্ছে নগদান হিসাব বা নগদ, আর একটা পক্ষ হচ্ছে মূলধন। তাহলে আমরা নগদান হিসাবটি করবো ডেবিট, আর মূলধন হিসাবটি করবো আমরা ক্রেডিট। তাহলে 1 তারিখের লেনদেনটা অবশ্যই হিসাব সমীকরণকে প্রভাবিত করবে। 2 তারিখে 2 নম্বর লেনদেনটা বলছে যে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। দেখো আসবাবপত্র সম্পত্তিবাচক হিসাব, তাই না? আসবাবপত্র ক্রয় করলে প্রতিষ্ঠানের সম্পত্তি বৃদ্ধি পায়। ঠিক একইভাবে নগদ টাকা যদি আমি আসবাবপত্র ক্রয় করি, তাহলে আমার নগদ টাকা, প্রতিষ্ঠানের নগদ টাকা কমে যায় না? তাহলে আমরা দেখতে পাচ্ছি আসবাবপত্র ক্রয়ের ফলে একদিকে আসবাবপত্র নামক সম্পত্তিটা বৃদ্ধি পাচ্ছে, আর নগদ টাকা নামক সম্পত্তিটা হ্রাস পাচ্ছে। আমরা জানি সম্পত্তি বৃদ্ধি পেলে হয় ডেবিট, আর হ্রাস পেলে হয় ক্রেডিট। তাহলে যে সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে তাকে আমরা ডেবিট করবো, আসবাবপত্র হিসাব ডেবিট, আর নগদ টাকা কমে যাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এটাও লেনদেন এবং এটাও হিসাব সমীকরণকে কি করবে, প্রভাবিত করবে। আমরা দুটো হিসাব পেলাম কি, একটা পেলাম আসবাবপত্র হিসাব, আর একটা পেলাম নগদান হিসাব। 3 নম্বর লেনদেনটা বলছে নগদে পণ্য ক্রয় 30,000 টাকা। পণ্য ক্রয় করেছি, পণ্য ক্রয় কি আমাদের খরচ, তাই না? কোনো পণ্য দ্রব্য ক্রয় করলে খরচ হয়, ব্যয়বাচক হিসাব। পণ্য ক্রয় করেছি কি, নগদ টাকা। তাহলে আমি দেখতে পাচ্ছি খরচ করেছি নগদে, খরচ করেছি নগদে করেছি। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট। আর নগদ টাকায় ক্রয় করেছি, তাহলে নগদ সম্পত্তি কমে যাচ্ছে, নগদান হিসাব হবে ক্রেডিট। পক্ষ পেলাম কয়টা, 2টা, ক্রয় হিসাব আর নগদান হিসাব। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 3 নম্বর লেনদেনটা আমরা সম্পন্ন করলাম। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো এবং এটাও হিসাব সমীকরণকে ঠিকই প্রভাবিত করছে। নগদে পণ্য বিক্রয় কত টাকা, 40,000 টাকা। আচ্ছা, এই পার্টে 3 তারিখের 3 নম্বর লেনদেনটা বলবি, যেটা হিসাব সমীকরণ ক্রয় হিসাব বলেছে না, ওটা ব্যয় হিসাব। ওই যে ব্যয় হিসাব 5 টাকা হিসাবের মধ্যে পড়ছে। এটা দেখো নগদে পণ্য বিক্রয় 40,000 টাকা। তাহলে পণ্য বিক্রয় করেছি। আমরা সাধারণত যদি পণ্যের ব্যবসায়ী হই, পণ্য বা সেবা বিক্রি করলে কি হয়, আয় বৃদ্ধি পায়, তাই না? আর বিক্রয় করলে কি পাই, নগদ টাকা পাই। তাহলে আমি নগদ টাকা পাচ্ছি, কেন পাচ্ছি, আয় হিসাব পাচ্ছি, আয় বাবদ পাচ্ছি, বিক্রয় বাবদ। বিক্রয়টা কি ধরনের হিসাব আমাদের, আয় বাচক হিসাব। এখানে পক্ষ দিলে কি, নগদ একটা পক্ষ আর বিক্রয় একটা পক্ষ। আমি বিক্রয় করার ফলে, নগদে বিক্রয় করার ফলে নগদ সম্পদের বৃদ্ধি পাচ্ছে, তাহলে নগদান হিসাব হবে ডেবিট। আর কেন বৃদ্ধি পাচ্ছে, বিক্রয় আয় বাবদ, বিক্রয় হিসাব হবে ক্রেডিট। পক্ষ পেলাম 2টা, নগদ আর বিক্রয়। হিসাব করবো কি, নগদান হিসাব আর বিক্রয় হিসাবে। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান কি সম্পত্তিবাচক হিসাব, আর বিক্রয়টা কি আয়বাচক হিসাব। দেখো সমীকরণকে প্রভাবিত করছে। সর্বশেষ 5 নম্বরে ধারে ক্রয় করা হলো 15,000 টাকা। ধারে ক্রয় করেছি, আমরা জানি ক্রয় ব্যয়বাচক হিসাব, এক্ষেত্রে আমাদের ডাউট নাই। তাহলে ক্রয় একটা পক্ষ, নগদে যখন ক্রয় করেছিলাম, দেখো এখানে 3 নম্বরে পণ্য ক্রয় করলাম যখন, তখন কিন্তু নগদ টাকা কমিয়ে দিয়েছিল, তাই না? সম্পত্তি কমিয়ে দিয়েছিল। এখানে কি নগদ টাকা ক্রয় করেছি, করিনি। আমরা সাধারণত কোনো পণ্যদ্রব্য বা সেবা ধারে ক্রয় করলে কি হয়, যার কাছ থেকে ক্রয় করি তার কাছে আমাদের দায়বদ্ধতার সৃষ্টি হয়। আমরা যখন দোকানে বাকি খাই, তখন কিন্তু ওই দোকানদারের কাছে আমাদের কি হয়, দায়বদ্ধতার সৃষ্টি হয়, যতক্ষণ পর্যন্ত না তাকে আমরা টাকা পরিশোধ করছি। যেহেতু আমি পণ্যদ্রব্য ক্রয় করি, তাহলে এখানে আমার দায়বদ্ধতার সৃষ্টি হয়েছে। তাহলে এখানে থেকে একটা হচ্ছে ক্রয় হিসাব, ব্যয়বাচক হিসাব, আর ক্রয় করেছি এটা পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব।
যেই টাকা আমি পরিশোধ করবো যাকে, সে হচ্ছে আমার পাওনাদার বা প্রদেয় হিসাব। তাহলে আমরা কি করবো, পক্ষ ধরে কি, ক্রয় একটা পক্ষ আর পাওনাদার বা প্রদেয় হিসাব একটা পক্ষ। তাহলে আমরা ক্রয় হিসাবকে করবো ডেবিট আর পাওনাদার হিসাবকে করবো আমরা ক্রেডিট বা প্রদেয় হিসাবকে করবো আমরা ক্রেডিট। ক্রয়টা হচ্ছে দায়বাচক হিসাব আর পাওনাদার বা প্রদেয় হিসাব হচ্ছে দায়বাচক হিসাব। কারণ এই লেনদেনটাও কি করছে, হিসাব সমীকরণকে প্রভাবিত করছে, আমরা স্পষ্টতই দেখতে পেলাম। আশা করি এই যে তোমার সামনে যে হিসাব সমীকরণ সংশ্লিষ্ট অর্থাৎ হিসাব সমীকরণকে প্রভাবিত করে এমন কিছু লেনদেন উপস্থাপন করা হয়েছিল, এই লেনদেনগুলো বিশ্লেষণ করলাম, পক্ষ বিশ্লেষণ করলাম, হিসাবকে আইডেন্টিফাই করলাম এবং দেখলাম কিভাবে এবং কোন হিসাবকে প্রভাবিত করছে। আশা করি এই লেনদেনগুলোর আলোকে তোমরা হিসাব সমীকরণকে কিভাবে প্রভাবিত করে এবং কিভাবে এগুলোকে হিসাবমুক্ত করতে হয়, কিভাবে জাবেদার জন্য পক্ষ বিশ্লেষণ করতে হয় তোমরা বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পঞ্চম অধ্যায় অর্থাৎ হিসাব অধ্যায়ের আলোচনা ছিল এতটুকু। আমি আশা করতেই পারি তোমরা এই পঞ্চম অধ্যায় সম্পর্কে সামনে একটা ধারণা লাভ করেছো এবং অ্যাসাইনমেন্টগুলো সম্পন্ন করতে পারবে। আমিও চলে যাচ্ছি সরাসরি মূল্যায়নে। মূল্যায়নে দেখো কিছু প্রশ্ন আছে। মূল্যায়ন প্রশ্নগুলো কি, হিসাব কত প্রকার ও কি কি? আধুনিক পদ্ধতি হিসাব কত প্রকার? 5 প্রকার। সম্পদ, দায়, আয়, ব্যয় আর মালিকাংশ হিসাব। ডেবিট ও ক্রেডিট শব্দের অর্থ কি? ডেবিট শব্দের অর্থ বৃদ্ধি, ক্রেডিট শব্দের অর্থ হ্রাস। ডেবিট অর্থ বামও হয়, ক্রেডিট অর্থ ডান হয়। কারণ আমরা কি করলাম, ছকটা যখন দেখলাম, খতিয়ানে দেখলাম ডেবিটটা বাম দিকে লেখা আছে, ক্রেডিটটা ডান দিকে। তাহলে ডেবিট কি করছে, সম্পদ কিন্তু বৃদ্ধি করে দেয় আর ক্রেডিট করে কিন্তু হ্রাস করে। অর্থাৎ আমরা দুইটাই অপশনে যখন এমসিকিউ আসবে প্রশ্নগুলো চিন্তা করে উত্তর দিতে হবে। ডেবিট অর্থ বাম, ক্রেডিট অর্থ ডান, আবার ডেবিট অর্থ বৃদ্ধি, ক্রেডিট অর্থ হ্রাস। এটা কিন্তু মাথায় রেখে উত্তর করতে হবে। দুই অপশনই আসে, একই প্রশ্নে দুই অপশন আসলে বাম এবং ডান লিখবা। আর যদি আলাদা হবে তাহলে কোনো ডাউট নাই, অবশ্যই বুঝতে পারছি কি বলেছি। ডেবিট ও ক্রেডিট নির্ণয় সারসংক্ষেপটা কি? ডেবিট এবং ক্রেডিট নির্ণয় সারসংক্ষেপ আমরা একটু আগে দেখলাম। সম্পত্তি বৃদ্ধি পেলে হয় ডেবিট, হ্রাস পেলে হয় ক্রেডিট। এরপর কি, দায়, দায় হ্রাস পেলে হয় ডেবিট, বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, হ্রাস পেলে হয় ক্রেডিট। আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, হ্রাস পেলে হয় ডেবিট। মালিকানা সত্ত্ব হ্রাস পেলে হয় ডেবিট আর বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। হিসাব সমীকরণটি বিশ্লেষণ করি। হিসাব সমীকরণটা কি? A সমান L প্লাস E। হিসাব সমীকরণটা কি? A সমান L প্লাস E, যেখানে A সমান সম্পদ, L সমান লায়াবিলিটিস বা দায়। A মানে অ্যাসেট বা সম্পদ, L অর্থ লায়াবিলিটিস বা দায় আর E অর্থ ইকুইটি বা স্বত্বাধিকার বা মালিকানা সত্ত্ব। আসলে তোমরা মূল্যায়নের প্রশ্নগুলো আমার সঙ্গে পেরেছো। আগামীতে তোমাদের ষষ্ঠ অধ্যায় জাবেদা, এই অধ্যায়টার উপরে ক্লাস নেওয়া হবে অ্যাসাইনমেন্টের আলোকে। এই অধ্যায়ে তোমরা বাসায় সঠিকভাবে চর্চা করবে, তাহলে তোমাদের এই ক্লাসগুলোর মধ্যে আশা করি তোমাদের সুবিধা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আগামীতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সেই আগামী দেখা হওয়ার পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সেই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।